আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকেই এমার উপর ভর করেছিল এক ভয়ানক শয়তান, যাকে বের করার জন্য এর আগেও এক্সোরসিজমের অনেক চেষ্টা করা হয়েছে। তবে সময়ের সাথে সাথে তার কন্ডিশন আরও বেশি খারাপ হয়েছে। তাই তো আরও একবার শেষ চেষ্টা করার জন্য তাকে নিয়ে আসা হয় নতুন এক চার্চে, যেখানে এক্সোরসিজমের মাঝখানেই ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। শয়তান নানানভাবে সেখানকার নানদেরকে ভয় দিতে থাকে, সেই সাথে ফাদারের বিশ্বাস নিয়েও খেলা করতে থাকে। এখন তারা কি পারবে এমার ভেতর থেকে এই ভয়ানক শয়তানকে বের করতে, নাকি এমার অবস্থাও তার মায়ের মতো হবে? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যেটা একটা বাস্তব এক্সোরসিজমকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতেই আমাদেরকে জানানো হয় যে এই গল্পটি একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, অর্থাৎ বাস্তবে ঘটা একটা এক্সোরসিজমকে কেন্দ্র করে এই মুভিটি তৈরি করা হয়েছে। গল্পের শুরুতেই আমরা ভয়ানক এক এক্সোরসিজমের কিছু ঝলক দেখতে পাই, যেখানে আমরা ফাদার জোসেফকে দেখতে পাই, যে কিনা এক কর্নারে বসে ভয়ে যেন কাঁপছিল। চারিদিক থেকে ভেসে আসছিল এক শয়তানি কণ্ঠের গর্জন। আর এরপর ফাদার কোনো মতে নিজেকে সামলে নেয় এবং ভেতরের দিকে যেতে থাকে, যেখানে দরজা খুলতেই এক্সোরসিজম রুমের দৃশ্য আমরা দেখতে পাই। আচমকা কেউ একটা দেওয়ালের সাথে জড়ে ওঠে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এই ঘটনার 9 দিন আগের দৃশ্য দেখতে পাই। আমরা ফাদার জোসেফকে দেখতে পাই, যে কিনা ফাদার হিসাবে শপথ গ্রহণের জন্য রেডি হচ্ছিল। শপথ শেষে সে এখানে সকলকে ধন্যবাদ জানায়, কেননা এই সপ্তাহটি তার জীবনের খুব কঠিনতম সপ্তাহ ছিল। তার ভাই মাইকেল এই সপ্তাহেই মারা গিয়েছে, যে সময়টায় এখানে উপস্থিত সকলে তার ভীষণ খেয়াল রেখেছে। এ কারণে সে সকলকে ধন্যবাদ জানায়। আর এরপর একে একে সকলকে বিদায় জানিয়ে সে চলে আসে চার্চে, যেখানে সিস্টার রোজকে দেখা যায় মাদার সুপিরিয়রের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। আমরা বুঝতে পারি জোসেফ অনেক মজার মানুষ ছিল। সে মজা করে প্লেট থেকে খাবার খেয়ে নেয় আর এরপর চলে যায় নিজের চেম্বারে। সেখানে বসে সে একটা বই পড়ছিল। এরই মাঝে সেখানে চলে আসে বিশপ এডওয়ার্ড, যাকে দেখে সে ওই বইটি লুকিয়ে ফেলে। এখন বিশপ তাকে একটা ফাইল দেয়। এই ফাইলটি একটা অল্প বয়সী মেয়ে ছিল, যাকে মানসিক হসপিটালে বেশ কয়েকবার চিকিৎসা করা হয়েছে। তবে জানা গিয়েছে তার কোনো মানসিক সমস্যা নেই। ডক্টররা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে, কেননা তারা কোনো সমস্যাই পাচ্ছে না। তাই ব্যাপারটা অস্বাভাবিক হওয়ায় তার গার্জিয়ানরা সিদ্ধান্ত নিয়েছে যে তাকে এক্সোরসিজম করাবে। জোসেফ জিজ্ঞাসা করে তাকে এই এক্সোরসিজম পারফর্ম করতে হবে কিনা। উত্তরে এডওয়ার্ড বলে যে না, এক্সোরসিজমের জন্য একজন ভালো প্রিস্ট অনেক দূর থেকে তারা ডেকে এনেছে, যার নাম ফাদার থিও। জোসেফ জিজ্ঞাসা করে তাহলে তাকে কেন এই ফাইল দেখানো হচ্ছে। উত্তরে এডওয়ার্ড জানায় যে থিও এই এক্সোরসিজম করলেও সেই এক্সোরসিজমটি এখানে করতে চলেছে, যে কারণে ফাদার জোসেফকে সেখানে উপস্থিত থাকতে হবে। সেই সাথে সবকিছু দেখাশোনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেহেতু ফাদার জোসেফের ছিল, তাই এই ফাইলটা দেখে তাকে পারমিশন দেওয়ার দায়িত্ব ফাদার জোসেফের। যদিও জোসেফের মতে এমা নামক এই মেয়েটিকে মেন্টাল অ্যাসাইলেমে নিয়ে যাওয়া উচিত। হতে পারে তার কোনো সুপ্ত মানসিক সমস্যা আছে যা ডক্টররা এখনো খুঁজে পায়নি। তবে এডওয়ার্ড জানায় সবকিছু ফাইনালাইজড হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র জোসেফের একটা কলের অপেক্ষায় রয়েছে তারা। এখন রাতের বেলা জোসেফ বসে এমার ফাইলটি ঘাটাঘাটি করে, যেখানে সে এমার লেখা একটা চিঠিও পায়। এখানে এমা তার কষ্টের ব্যাপারে লিখে রেখেছিল, যা দেখে এবার জোসেফ কল করে এবং সেই সাথে সিস্টারদেরকে বলে দেওয়া হয় চার্চের একটা রুম রেডি করার জন্য, যাতে করে এমা এসে সেখানে থাকতে পারে। সিস্টাররা একদিক থেকে এই কাজ করছিল, অন্যদিক থেকে জোসেফ একটা গাড়িরও অ্যারেঞ্জ করে, যে গাড়িতে করে এমাকে স্পেশালি নিয়ে আসা হবে। সেখানে শুধুমাত্র একজন ড্রাইভার বাদে আর কেউই থাকবে না। এভাবেই এমা ওই চার্চে এসে পৌঁছায়। তাকে সিস্টাররা ভেতরে নিয়ে আসে। জোসেফ এখানে অনেকটা চিন্তিত ছিল। পুরো ব্যাপারটা তার কন্ট্রোলে ছিল এবং তার দায়িত্বে ছিল। এছাড়া এই সব কিছুর উপর ছিল তার চার্চের সম্মান। এখন এমা শান্তিমতো তার রুমে গিয়ে ঘুমিয়েছে। এটা শোনার পর জোসেফ একটু নিশ্চিন্ত হয় এবং চলে যায় সরাসরি ফাদার থিওর সাথে দেখা করতে। ফাদার থিও তখন চার্চে বসেছিল। তাকে মাদার সুপিরিয়রের রুমে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল জোসেফের। তবে জোসেফ তো থিওকে ওয়েলকাম জানানো বাদে অন্য কাজে ব্যস্ত ছিল। ওই সময় মাদার সুপিরিয়র বসে এমার ফাইলটা দেখছিল। এমন সময় জোসেফ থিওকে নিয়ে সেখানে আসে। মাদার সুপিরিয়র বলে সে এমার ফাইলটা খুব ভালোভাবে দেখেছে।
তবে সে এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না যে এমার প্রবলেম মানসিক নয়, বরং তার আধ্যাত্মিক কোনো প্রবলেম আছে। থিওর মতে সে অনেকদিন যাবৎ এমার ব্যাপারে জানে, সেখানে নিশ্চয়ই আধ্যাত্মিক কিছু না কিছু রয়েছে। প্রথমেই সে তাদেরকে ধন্যবাদ জানায় এই চার্চে তাকে এক্সোরসিজমের পারমিশন দেওয়ার জন্য। সেই সাথে সে এখানে 3 জন মেম্বারের একটা গ্রুপ চায়, কেননা এক্সোরসিজম করার সময় সেখানে 3 জনের উপস্থিত থাকা জরুরি। যেমন সে ফাদার জোসেফকেও সেখানে থাকতে বলে নোট নেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে তারা কোর্ট কেসে প্রমাণ করতে পারে যে এটা কোনো ভুল সিদ্ধান্ত ছিল না। প্রতিদিন সন্ধ্যার সময় তারা এই এক্সোরসিজম শুরু করবে, আর ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না, এটুকু বলতেই সেখানে দরজায় আওয়াজ হয়ে ওঠে। দেখা যায় সিস্টার রোজ এসেছিল। সে অনেকটা ঘাবড়ে গিয়েছিল, কেননা সে খাবার নিয়ে এমার রুমে গিয়েছিল, যেখানে এমা নাকি এই খাবার দেখে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে এবং তার উপর আক্রমণও করতে গিয়েছিল। একথা শুনে ফাদার থিও প্রশ্ন করে যে খাবার কি ব্লেসড করা হয়েছিল। যেহেতু এমার মধ্যে শয়তান আছে, তাই সে ব্লেসড ফুড খাবে না। এটা বুঝতে পেরে জোসেফ এবার আবারও তার জন্য খাবার বানাতে বলে, আর এবার ব্লেস না করেই এই খাবারটি তার সামনে দিতে বলে। এখন এর কিছুক্ষণ পর আমরা এমাকে দেখতে পাই যে একা একা রুমে বসেছিল। হঠাৎ করেই দরজায় শব্দ হয় এবং আমরা দেখতে পাই জোসেফ এসেছে তার সাথে দেখা করতে। রুমের সবকিছু এলোমেলো ছিল, সবকিছু হয়তোবা এমাই ফেলেছে। সে এখানে এমাকে নিজের পরিচয় দেয় এবং তাকে এই চার্চে ওয়েলকাম জানায়। সে চিঠির ওই বক্সটি এবং টুলটি পড়ে থাকতে দেখে সেগুলো তুলে রাখতে থাকে। তখন এমা জানায় যে সে এই চিঠিগুলো তার মায়ের জন্য লেখে। জোসেফ জিজ্ঞাসা করে যে তার মা নিশ্চয়ই তার থেকে অনেক দূরে থাকে। উত্তরে এমা বলে যে তার মা মারা গিয়েছে, তাই সে এই চিঠিগুলো লিখে তার কবরে দিয়ে আসে। জোসেফ এখানে চিঠিগুলো গুছিয়ে রাখে। এমাও চেয়ার থেকে উঠে কোনো মতে বিছানায় চলে আসে, আর এরপর জোসেফকে বিদায় জানায়। জোসেফ যখন রুম থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই আচমকা আপনা আপনি ওই টুলটি আবারও নিচে পড়ে যায়, যা দেখে সে একটু অবাক হয়। সে দরজা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে যায়। তখন আমরা দেখতে পাই এমা কিছু একটা নিয়ে ভীষণ ভয় পাচ্ছিল। এদিকে এখান থেকে জোসেফ চলে যায় থিওর কাছে। সে তাকে গিয়ে বলে যে এক্সোরসিজমের ব্যাপারে সে এখনো পর্যন্ত কনফিউজড, তাই এক্সোরসিজমের আগে সে একবার পরীক্ষা করে নিতে চায় যে এমার সমস্যা আসলেই সাইকোলজিক্যাল কিনা। যদিও থিও এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিল, তবে জোসেফ তার কাছে একটু সময় চায়। সে তার এক ফ্রেন্ড, যে কিনা মানসিক রোগের বিশেষজ্ঞ, তাকে ডাকবে এবং এমার সাইকোলজিক্যাল কন্ডিশন চেক করবে। এরপরই তারা এক্সোরসিজম শুরু করতে পারে। যদিও থিওর মতে এটা ওই 1% কেসের মধ্যে পড়ে, যেটা কখনোই সাইকোলজিক্যাল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তবুও জোসেফের রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়। তবে ওই রাতে এমার কন্ডিশন দেখে সে বলে যে সে এক্সোরসিজম শুরু করে দিবে। যখন ডক্টর আসবে তখন না হয় তার সাইকোলজিক্যাল চেক আপ করা যাবে। আপাতত এক্সোরসিজমের জন্য জোসেফের পাশাপাশি 2 জন সিস্টারকে রেডি করা হয়, যাদেরকে ফাদার থিও বলে স্ট্রং থাকতে। এক্সোরসিজমের সময় শয়তান নানাভাবে তাদের সাথে ছলনা করতে পারে। হতে পারে তাদের জন্য শয়তান নতুন, তবে এনশিয়েন্ট সময় থেকে বেঁচে থাকা এই ডিমনের জন্য তারা কেউই নতুন না। এখন এইভাবেই তাদেরকে বুঝিয়ে থিও তাদেরকে নিয়ে আসে এক্সোরসিজমের রুমে, যেখানে এমাকে এনে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হয় এবং ফাদারের সাথে 2 জন সিস্টার তাকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। ফাদার এবার এক্সোরসিজম শুরু করে। এমার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তার ভীষণ ভয় লাগছে, তবে কিছু সময়ের মধ্যেই সে চোখ বন্ধ করে বসে থাকে এবং তার ব্যবহার আস্তে আস্তে করে অস্বাভাবিক হতে থাকে। সে আস্তে আস্তে নড়তে শুরু করে, আর এই ব্যাপারগুলো জোসেফ লক্ষ্য করছিল, কেননা তার কাজই ছিল এই জিনিসগুলো নোট করা। হঠাৎ করে প্রেয়ার চলাকালীন এমার ঘাড়ে কিছু একটা হয়ে যায় এবং সে চিৎকার করে ওঠে। তবুও ফাদার এবং সিস্টাররা তাদের প্রেয়ার থামায় না। তারা প্রেয়ার করেই চলেছিল, আর এমাকে দেখে মনে হচ্ছিল যে তার যেন কষ্ট হচ্ছে। তার এই কষ্ট দেখে জোসেফেরও খারাপ লাগছিল, যেহেতু তার মধ্যে বিশ্বাসের অভাব ছিল। সে তো বিশ্বাসই করে না যে এমার এক্সোরসিজমের কোনো প্রয়োজন আছে, তার ভেতরে ডিমন আছে। এভাবেই এক পর্যায়ে এমা অজ্ঞান হয়ে যায় এবং ফাদার থিওরও প্রেয়ার শেষ হয়ে যায়। ওই সময় এমাকে অজ্ঞান দেখে সে বলে তাকে রুমে রেখে আসতে। আজকের মতো এতটুকুই। এমার কোনো হুঁশই ছিল না, তাই জোসেফ এখানে সিস্টার 2 জনকে সাহায্য করে এমাকে বেডে শোয়াতে। সিস্টাররা বেরিয়ে যাওয়ার পর সেও যখন বেরিয়ে আসবে, তখনই সে এমাকে গর্জন করতে শুনতে পায়, তাই সে খেয়াল করে এমাকে চেক করছিল। এমন সময় আচমকা এমা কেঁপে উঠলে সে নিজেও ভয় পেয়ে যায়।
পরবর্তীতে রুম থেকে সে বেরিয়ে আসে। এদিকে সিস্টার রোজের কাছে বাকি সিস্টাররা আসে এক্সোরসিজমের রুমে কি হয়েছে এটা জানার জন্য। তবে প্রথমবার এক্সোরসিজমে থাকার কারণে সিস্টার রোজ এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে সে কাউকেই কিছু বলতে পারে না, বরং সে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে পরদিন চার্চে যাওয়ার সময় জোসেফ দেখতে পায় এমা থিওর সাথে দাঁড়িয়ে একটা মূর্তি দেখছে। এটা দেখে সে একটু অবাক হয়। এখন পরদিন সন্ধ্যায় শুরু হয়ে যায় সেকেন্ড রিচুয়াল, অর্থাৎ সেকেন্ড এক্সোরসিজম। ফাদার থিও এবং সিস্টাররা প্রেয়ার করতে শুরু করে। তবে আমরা সিস্টার রোজের মুখ দেখে বুঝতে পারছিলাম যে তার ভয় লাগছিল। এরই মাঝে প্রেয়ার শুরু করার পরপরই হঠাৎ করে এমার ঘাড়ে আওয়াজ হয়ে ওঠে। তার চোখ মুখ পরিবর্তন হয়ে যায়, তার মুখ থেকে যেন কিছু একটা বেরিয়ে আসছিল। এভাবেই কাঁপতে কাঁপতে সে হঠাৎ করে চুপ হয়ে যায়, যা দেখে ফাদার থিও একটু অবাক হয়। সে কিছু সময়ের জন্য থমকে যায়। এমা তার দিকে ভয়ানকভাবে তাকিয়ে থাকলে সে একটু সরে যায়। তখন এমা উঠে দাঁড়ায়, যা দেখে জোসেফ তার জন্য চিন্তিত হয়ে পড়ে। এবার এমা জোসেফের দিকে এগিয়ে আসে, যা দেখে জোসেফ থিওকে ডাক দেয়। থিও এটা দেখে দ্রুত সিস্টারদেরকে বলে এমাকে ধরার জন্য। এমা তখন ফাদার জোসেফের হাত নিয়ে উল্টোপাল্টা কাজ করতে থাকে। সিস্টার এবং ফাদার মিলে তাকে আটকানোর চেষ্টা করছিল। জোসেফও নিজের হাত সরিয়ে নেয়। তখন এমা রেগে মেগে চিৎকার করে বলে যে তার এর জন্য পস্তাতে হবে। কথা বলতে বলতেই এমার নজর পড়ে রোজের উপর। সে রোজের মাথা থেকে কাপড় সরায়। রোজ তখন ফাদার থিওর সাহায্য চাইতে থাকে, তবে ফাদার তাকে আটকাতে আটকাতেই আচমকা এমা রোজের মাথার একগুচ্ছ চুল ধরে বসে। ওই চুল ছাড়ানো কোনোভাবেই তার হাত থেকে সম্ভব হচ্ছিল না। রোজ ব্যথায় ছটফট করছিল। এক পর্যায়ে এমা তার চুলের গুচ্ছ টেনে ছিঁড়ে নিয়ে আসে, যা দেখে ফাদার জোসেফ আরও বেশি অবাক হয়ে যায়। রোজ ব্যথায় কাঁদছিল, এদিকে এমা চুপচাপ দাঁড়িয়েছিল ওই চুলের গুচ্ছা নিয়ে। এই ঘটনার পর জোসেফ ওই রাতে থিওর সাথে আলাদাভাবে কথা বলতে যায়, যেখানে আমরা জানতে পারি ফাদার থিও সিস্টার রোজকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। সে চাইছিল অন্য কেউ তার এই দায়িত্ব পালন করুক। এই ব্যাপারে প্রশ্ন করলে থিও বলে এতে করে এক্সোরসিজম আরও বেশি নিরাপদ হবে। তারা এই ব্যাপারে নতুন, তবে থিও অনেক দিন যাবৎ এই ব্যাপার নিয়ে কাজ করছে, তাই তার উপর ভরসা রাখতে। ফলে জোসেফও এখানে আর কথা বাড়ায় না। তবে সে এই পুরো সিচুয়েশন নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, যে কারণে পরদিন সকালেই সে মাদার সুপিরিয়রের সাথে কথা বলতে যায়, যেখানে মাদার সুপিরিয়র এমার কন্ডিশনের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে এই ব্যাপারে থিওকেই প্রশ্ন করতে। তখন মাদার সুপিরিয়র জানায় ডক্টরের রিপোর্ট চলে এসেছে। চুলের সাথে সাথে রোজের মাথার চামড়াও কিছুটা উঠে গিয়েছে, যে কারণে তার সুস্থ হতে টাইম লাগবে। এটা শুনে ফাদার জোসেফের রোজের জন্য ভীষণ খারাপ লাগে, তাই সে আলাদাভাবে তার সাথে কথা বলতে আসে, যেখানে সিস্টার রোজ মন খারাপ করে বসেছিল। জোসেফ এখানে এসে তার পাশে বসে এবং তাকে সরি বলে, কেননা সে তার দায়িত্বে ছিল। তখন রোজ বলে যে সে জানে এমা নিজের মধ্যে নেই, সে তার উপর রাগান্বিত নয়, তবে কেন জানি তার মনে হচ্ছে এমাকে গড শাস্তি দিচ্ছে, নাকি এমার মাধ্যমে গড তাদেরকে কোনো পাপের জন্য শাস্তি দিচ্ছে। তার এই পুরো ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে। জোসেফের মতে একদম নতুন অভিজ্ঞতার কারণেই হয়তোবা তার এমনটি মনে হচ্ছে। কথা বলে জোসেফ যখন উঠে যেতে যায় তখন রোজ তার হাত ধরে এবং তাকে রিকোয়েস্ট করে ব্লেসিংয়ের জন্য। ফাদার জোসেফ এখানে রোজকে ব্লেস করে সেখান থেকে চলে যায়। এখন ওই দিন সন্ধ্যায় তৃতীয় রিচুয়াল শুরু হতে চলেছিল, যেখানে এবার ফাদার এমাকে বেঁধে রাখতে চলেছিল বেডের সাথে, যাতে করে সে গতকালকের মতো কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে। আর আজ সিস্টার রোজের বদলে সিস্টার ক্যামিলা এসেছিল, যে কিনা এমার এই অবস্থা দেখে অনেকটা ঘাবড়ে যায়। প্রথমবার সেও এক্সোরসিজমের পার্ট হতে চলেছে, যে ব্যাপারটা নিয়ে সে অনেক বেশি ভয় পেয়েছিল। এখন এক্সোরসিজম শুরু হয়ে যায়। প্রেয়ার শুরু হতেই হঠাৎ করে এমা কাঁপতে আরম্ভ করে। তার মুখ থেকে ফ্যানার মতো বের হচ্ছিল, যা দেখে ফাদার জোসেফ চিন্তিত হয়ে পড়ে এবং সিস্টারদের বলে তার মাথার কাছে যেতে। দুইজন ফাদার দুইজন সিস্টার মিলেও তাকে কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। সে কাঁপতে কাঁপতে আচমকা তার মাথা অন্যদিকে ঘুরে যায়, তার শরীর যেন নির্জীব হয়ে পড়ে। তবে ফাদার থিও একদমই চিন্তিত ছিল না, বরং সে সকলকে দূরে সরে যেতে বলে এবং আবারও প্রেয়ার পড়তে শুরু করে। তার এমন ব্যবহারে জোসেফ বেশ অবাক হয়। এরই মাঝে এমাও গুংরাতে শুরু করে। তার দুই চোখ সাদা হয়েছিল, তার যেন কষ্ট হচ্ছিল। এবার ফাদার প্রেয়ারের মাধ্যমে তার ভেতরে থাকা ডিমনকে তার নাম বলতে বলে।
তবে সে নাম না বলে বরং বলতে থাকে এই রুমে থাকা প্রত্যেকে গুনাহগার। ফাদার তবুও তাকে জোর করতে থাকলে এমা জোরে চিৎকার করে ওঠে। আর এভাবেই শেষ হয় ওই দিনের এক্সোরসিজম, যেখানে এমার ভেতরে থাকা ওই ডিমনের নাম তখনও জানা যায়নি। রাতের বেলা ফাদার থিও চার্চে বসেছিল, যেখানে জোসেফ আসে এবং থিওকে বলে যে আজকে এমার যে ব্যবহার ছিল তা নিঃসন্দেহে অ্যাপোলেপসিস সাইন শো করে। তবে থিওর এমনটি মনে হয় না। থিওর মতে এটা তো এমা ছিলই না, তার ভেতরে থাকা ওই ডিমন ছিল। সে বলে ডিমনের এটা চাল হতে পারে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য, আর এই ব্যাপারে তাদের প্রেয়ার বইতেও লেখা আছে। একথা বলেই থিও সেখান থেকে চলে যায়। জোসেফ তবুও যেন ব্যাপারটা মানতে পারছিল না। ওই রাতে মাঝরাতের দিকে হঠাৎ করে কিছু একটার আওয়াজে তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ তার সাথেও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছিল, যে ব্যাপারে গুরুত্ব দিচ্ছিল না জোসেফ নিজে। এমনকি পরদিন প্রেয়ারের সময়ও তার মাথায় বারবার এমার কথাই চলতে থাকে। সে যেন এই ভাবনায় মগ্ন হয়ে পড়েছিল। এখন ওই রাতে সিস্টার ক্যামেলার সাথে এক্সোরসিজমে থাকা অন্য সিস্টারকে দেখা যায়, যে কিনা এক্সোরসিজমে আসার আগে একটা মালার মতো কিছু একটা সঙ্গে করে নিয়ে এসেছিল। এই ব্যাপারে কিছু না জানা ফাদার থিও শুরু করে দেয় চতুর্থ রিচুয়াল। এমা ছটফট করতে থাকে এবং তার মুখের শিরাগুলো জেগে ওঠে। মনে হচ্ছিল তার মুখ থেকে কিছু একটা বের হবে, তাই সিস্টার দ্রুত চলে যায় একটা পাকে টানতে। এরই মাঝে এমা থেমে যায় এবং ওই মালাটির ব্যাপারে বলতে থাকে। ফাদার থিও জিজ্ঞাসা করে এমার ভেতরে কে রয়েছে। তখন আমরা দেখতে পাই তার শয়তানি রূপ, যে কিনা ফাদারকে বলে আগে চ্যাপলেট এখান থেকে বের করতে, অর্থাৎ ওই মালাটার কথা সে বলছিল। একথা শুনে ওই সিস্টার একটু ঘাবড়ে যায়। তখনই এমা ভয়ানকভাবে তার দিকে ঘুরে তাকায়। সাথে সাথে সে নিজের হাত থেকে বের করে ওই মালাটি, যা দেখে ফাদার থিও এবার একটু বিরক্ত হয়ে বলে এই মালাটি নিয়ে তাকে এখান থেকে চলে যেতে। সিস্টার বেরিয়ে যাওয়ার পর থিও এবার এমার ভেতরকার ডিমনকে তার নাম নিতে বলে। তবে সে তো উল্টে জোসেফকে তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করে, যে তার ভাই নিজেকে ঝুলিয়ে মেরে ফেলেছিল, তার কেমন লেগেছিল। যা শোনা মাত্রই এবার থিও তার কপালে ক্রস ছোঁয়ায়, যার ফলে ওই ডিমনের কষ্ট হতে থাকে। সে এবার নিজের নাম বলে মিনা। ফাদার জিজ্ঞাসা করে সে কেন এমার ভেতরে প্রবেশ করেছে। তবে এর উত্তর দেওয়ার আগেই এমার মুখ থেকে বেরিয়ে আসে কালো লিকুইড। ফলে ওই দিনের এক্সোরসিজমও ওই পর্যন্তই শেষ করা হয়। আজকের এই পুরো ঘটনা নিজ চোখে দেখেও বিশ্বাস করতে পারছিল না ফাদার জোসেফ। এদিকে ফাদার থিও যখন রুমে একা ছিল তখন তার সাথেও অস্বাভাবিক ঘটনা ঘটতে আরম্ভ করে। তবে সে জানতো এটা এক্সোরসিজমের কারণেই হচ্ছে। এখন পরদিন ফাদার জোসেফ এমার জন্য নিজেই খাবার নিয়ে যায়, যেখানে এমা ঘুমিয়েছিল। জোসেফ দেখে সেখানে থাকা তার লেখা চিঠিগুলো দুমড়ে মুচড়ে পড়ে আছে। সে সেখানে কিছু নোট লেখা দেখতে পায়, যেগুলো বেশ অস্বাভাবিক ছিল। হাতের লেখাও বিভিন্ন রকমের ছিল। এটা দেখে সে একটু অবাক হয়। সে নিজের সাথে করে ওই চিঠিগুলো নিয়ে আসে। সে এগুলোই দেখছিল, এমন সময় সেখানে সিস্টার রোজ আসে। রোজ এখানে ফাদারের কাছে গিয়ে বসে এবং তারা দুজন ওই চিঠিগুলো নিয়েই কথা বলতে থাকে। ওই দিন তারা যখন এক্সোরসিজমের জন্য যায় তখন দেখা যায় এমা মুড়ি দিয়ে শুয়ে আছে। চাদর সরাতেই দেখা যায় তার পুরো শরীর রক্তাক্ত, চামড়া দেখে মনে হচ্ছে তার শরীর যেন পচে উঠেছে। ফাদার থিও এই অবস্থাতেই এমার এক্সোরসিজম শুরু করতে চাইছিল। এবার জোসেফ থিওকে বাধা দিতে আসে। সে বলে তাদের অপেক্ষা করা উচিত, তাদের মেডিকেল ইমার্জেন্সির সাহায্য নেওয়া উচিত। তখন থিও বলে শয়তান তো এটাই চায়, শয়তান এই দেরির সুযোগ নিতে চায়। তাকে সুযোগ দেওয়া হলে তারা সকলের শিকার হবে। জোসেফ যদি এখানে না থাকতে চায় তাহলে সে বের হয়ে যেতে পারে। ফলে জোসেফ আর কথা বাড়ায় না এবং নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। এমার তখন ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও থিও তার এক্সোরসিজম শুরু করে। প্রেয়ার শুরু করতেই এমা উঠে বসে এবং ভয়ঙ্করভাবে সকলের দিকে তাকাতে থাকে। তখন থিও তার কাছে আসে এবং তার নাম জিজ্ঞাসা করে। এবার ফাইনালি এমার ভেতরে থাকা শয়তানের নাম জানা যায়, যেটা ছিল জুদাস। তাকে এমাকে প্রসেস করার কারণ জিজ্ঞাসা করা হয়, যার উত্তরে সে এমাকে নিজেকেই নিজে শেষ করে দেওয়ার বর্ণনা করে। অর্থাৎ সে চায় এমা যাতে নিজেকেই নিজে শেষ করে দেয়, এর ফলে সে তার সোল নিজের সাথে হেলে নিয়ে যেতে পারবে। একথা বলতেই চারিদিক অন্ধকার হয়ে পড়ে। ফাদার থিও বুঝতে পারে ডিমনের সাথে সাথে এখানে আরও একটা আত্মাও রয়েছে, তাই সে এখানে ওই অপবিত্র আত্মার নাম জিজ্ঞাসা করতে থাকে। সাথে সাথে লাইটগুলো ফ্লিকার করতে থাকে এবং এমার বিছানা আস্তে আস্তে নিচের দিকে ডাবতে থাকে।
এভাবেই বাঁকাতে বাঁকাতে বিছানাটি ভেঙে যায়। তারা যখন সকলে এমাকে সাহায্যের জন্য এগিয়ে যায়, তখন সিস্টার ক্যামিলার হাত চাদরের নিচ থেকে ধরে ফেলে এমা এবং তাকে আঘাত করে রক্তাক্ত করে দেয়। এবার আর জোসেফ চুপ থাকতে পারে না। সে সকলকে এই রুম থেকে বেরিয়ে যেতে বলে। এখানে জোসেফ এবং থিওর মধ্যে তর্ক শুরু হয়ে যায়। জোসেফ তখনও চাইছিল এমার জন্য মেডিকেল হেল্প নিতে, যা শুনে এবার থিও ধৈর্য হারিয়ে ফেলে। সবকিছু চোখের সামনে হওয়ার পরও জোসেফ কিভাবে অন্ধের মতো কথা বলছে, সে সবকিছুর মডার্ন এক্সপ্লেনেশন চাইছে। অথচ এই ধরনের এন্টিটি বছরের পর বছর ধরে মানুষকে জ্বালিয়ে আসছে, মডার্ন চিকিৎসা আবিষ্কারের আগে থেকেই। এরপরও জোসেফ তর্ক করতে থাকলে থিও বুঝতে পারে কেন এতদিন ধরে রিচুয়াল করার পরও তার রিচুয়াল সফল হচ্ছে না। কেননা এক্সোরসিজমের প্রথম শর্তই হলো রুমে থাকা সকলের বিশ্বাস স্ট্রং হতে হবে। তবে জোসেফ তো এই ব্যাপারে বিশ্বাসই করত না। এ কথা শুনে জোসেফ রেগে গেলে থিও বলে সে অনেক আগে থেকেই এমাকে এবং তার পরিবারকে চেনে। এমার মারও এমার মতোই অবস্থা ছিল। যা শুনে জোসেফ এবার অবাক হয়ে যায় এবং থিওকে বলে সে ছোটবেলা থেকে এমাকে জানে, এই ইনফরমেশন তাকে কেন দেওয়া হয়নি। এবার থিও ফাইনালি ফাদার জোসেফকে সবকিছু খুলে বলবে বলে ঠিক করে। সে ফাদারকে বলে যে অনেক আগে তার কাছে একটা কেস এসেছিল, তখন সে এক্সোরসিজমে পটু হয়ে পারেনি। তার যে সাথীরা ছিল তারাও অতটা পারদর্শী ছিল না, যে কারণে তাদের কাছে মনে হয় যে এটা হয়তো বা মেডিকেল কোনো কন্ডিশন, যে কারণে তাকে ডক্টরের ভরসায় ছেড়ে দিয়েছিল থিও এবং তার টিম। এরপর বছর পার হতে থাকে এবং এমা তাকে চিঠি লিখতে থাকে যে সে এখন সুস্থ আছে, সে এখন স্কুলে কোন ক্লাসে পড়ে ইত্যাদি। তবে এই সব কিছু ওই শয়তানের চাল ছিল। সে এতদিন যাবৎ এমার ভেতরেই অপেক্ষা করছিল একটা সুযোগের। যখন এমার মা মারা গেল এবং এমা একা হয়ে পড়ল, ওই সময় শয়তান স্ট্রংলি তার উপর বশ করে নিল। জোসেফ বুঝতে পারছিল না এই শয়তানের টার্গেট কেন শুধুমাত্র এমা, যার প্রতি উত্তরে থিও বলে এমা ওভারলি সেন্সিটিভ একজন পার্সন, আর এরকম মানুষরাই টার্গেট হয় শয়তানদের। এমনকি এই শয়তানের মূল উদ্দেশ্যই থাকে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা। তারা যারা বিশ্বাসের উপর কাজ করে অর্থাৎ চার্চের কাজ করে, তারা প্রত্যেকেই এই শয়তানের টার্গেটে পরিণত হতে পারে। ফাদার থিও এখানে বলে যে সে একবার এমার উপর থেকে হাল ছেড়ে দিয়েছিল, এবার আর সে একই ভুল করবে না, সে এমাকে সুস্থ করেই ছাড়বে। এখন পরদিন আমরা সিস্টার রোজকে দেখতে পাই, যে কিনা এমার ঘরের দিকে যাচ্ছিল। এমন সময় কাচের উপর সে রক্তের ছাপ দেখতে পায়। সে এমাকে ডাকতে ডাকতে সাহস করে দরজাটি খোলে এবং কিছু একটা দেখে চমকে যায়। অন্যদিকে ফাদার জোসেফ তখন এমার ফাইলটি দেখছিল, যেখানে সে একটা গুজবের ব্যাপারে জানতে পারে। সে জানতে পারে এমার বাবা এবং খালামণি মিনার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, আর তারা দুজন মিলেই এমার উপর কালো জাদু করত। এমনকি তাকে কালো জাদু করা খাবারও খাওয়ানো হতো। ফাদার এটা পড়ে অবাক হয়ে যায়। এমন সময় একজন সিস্টার এসে তাকে ডেকে নিয়ে যায় এমার ঘরে, যেখানে চারিদিকে রক্ত ছড়িয়েছিল এবং রক্তাক্ত এমা উলঙ্গ অবস্থায় ঘরের এক কোণে বসেছিল। এরই মাঝে সেখানে ছুটে আসে থিও এবং একটা কাপড় নিয়ে এমাকে জড়িয়ে নেয়। এরই মাঝে সেখানে মাদার সুপিরিয়র চলে আসে এবং এরকম পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়। সে জোসেফ এবং থিওর সাথে আলাদাভাবে কথা বলে। তারা যা কিছু করছে তাতে তারা সফল হচ্ছে না। প্রত্যেক সিস্টাররা ভয়ে আছে। আশেপাশের মানুষেরা সন্দেহ করছে চার্চকে। সে এখানে থিওকে আর 1 সপ্তাহ সময় দেয়। এর মাঝেই যা করার করতে হবে, তা না হলে এমাকে নিয়ে সে এখান থেকে চলে যাবে। সে জোসেফকে বলে এই 1 সপ্তাহের জন্য এমাকে সেলারে শিফট করে দিতে। তবে সেটা থাকার জন্য উপযুক্ত পরিবেশ না বলে জোসেফ এই ব্যাপারে কনফিউজ ছিল। থিওকে যেতে বলে আলাদাভাবে মাদার সুপিরিয়র জোসেফের সাথে কথা বলে, যেখানে জোসেফ এবার তার উপর রেগে যায় এবং বলে এই পুরো চার্চের দায়িত্ব তার উপর। সে নিজে থেকেই সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। তার কাজের ব্যাপারে মাদার সুপিরিয়রের এত হস্তক্ষেপ করা পছন্দ না। যেটা শোনার পর এবার মাদার সুপিরিয়র এটা ভাবতেই শুরু করে যে জোসেফ আদৌ এই দায়িত্বের জন্য উপযুক্ত কি। জোসেফও বুঝতে পারে যে মাদার সুপিরিয়র তার উপর থেকে ভরসা হারিয়ে ফেলছে। ওই দিন জোসেফের ফ্রেন্ড এমাকে চেক আপের জন্য সেখানে আসে। তবে আমার শরীরের ক্ষত দেখে তার মনে হয় যে এটা শুধুমাত্র ত্বকের কোনো রোগ। বেশি করে বিশ্রাম নিলে এবং খাওয়া দাওয়া ঠিকমতো করলে সে সুস্থ হয়ে যাবে। জোসেফ এখানে তাকে বোঝাতে পারছিল না যে ব্যাপারটা কতটা ভয়ানক, কেননা মেডিকেল সায়েন্সের কাছে এর কোনো অ্যান্সারই ছিল না। ফলে সেও এবার হার মেনে নেয়। পরদিন ফাদার জোসেফ প্রেয়ারের সময় যখন পবিত্র খাবার খাচ্ছিল, তখন হঠাৎ করে তার অস্বাভাবিক লাগে।
সে চার্চে ভিড়ের মাঝে এমাকে দেখতে পায়, যে পরক্ষণেই গায়েব হয়ে যায়। সে নিজেও বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। চারিদিকে একটা বিচলিত পরিবেশের সৃষ্টি হয়েছিল। এরকম পরিস্থিতি দেখে বিশপ এডওয়ার্ড এবার সরাসরি জোসেফের সাথে কথা বলতে আসে। সে নিজেও এমার পরিস্থিতি দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। জোসেফকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে জোসেফ জানায় যে তার মনে হচ্ছে এমা হয়তো বা সার্ভাইভ করতে পারবে না। তবে বিশপ তাকে হাল ছাড়তে নিষেধ করে এবং স্ট্রং থাকতে বলে। সে স্ট্রং না থাকলে চার্চকে কিভাবে স্ট্রং রাখবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। রাতের বেলা এইসব নিয়েই ভাবছিল জোসেফ। এরই মাঝে তার কাছে এসে বসে সিস্টার রোজ। আজ রাতের রিচুয়ালে সে আবারও জয়েন করতে চলেছে, যাতে করে অন্য সিস্টার রেস্ট নিতে পারে। সে এখানে জোসেফকে প্রশ্ন করে যে তার কি কখনো মনে হয়েছে যে সে একদমই একা হয়ে পড়েছে। সে প্রে করছে অথচ কেউ শুনছে না। অর্থাৎ আমরা বুঝতে পারি রোজের বিশ্বাসও দুর্বল হয়ে এসেছিল। এখানে জোসেফ রোজের ক্ষত চেক করতে তার মাথায় হাত দিতে লাগলে রোজ এতে করে বিচলিত হয়ে পড়ে এবং সেখান থেকে চলে আসে। এখন ওই দিনের রিচুয়াল শুরু করা হয়। সেখানে জোসেফের বদলে আরেকজন সিস্টারকে ডেকে আনা হয়েছিল। তবে এরই মাঝে জোসেফ চলে আসে। সে তখনও থিওকে থামতে বলছিল। থিও তাকে সেখান থেকে সরে যেতে বলে। তখনই আমার ভেতরকার ডিমন এবার জোসেফের সাথে কথা বলতে থাকে। সে জোসেফ এবং রোজকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে, যা শুনে রোজ সেখান থেকে বেরিয়ে যায়। তখন সে জোসেফকে বলে যে সে এত সহজে হার মানছে কেন। তার জন্য তো আরও একটা রশি এই ঘরেই আছে। সে ওই রশিতে ঝুলে তার ভাইয়ের সাথে একত্রিত হতে পারে। যা শুনে এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায় জোসেফের। সে চিৎকার করতে থাকে এমার উপর। সে থিওকে থামতে বলে। থিও তখন জোর করে তাকে ওই রুম থেকে বের করে দেয়। আর এই দৃশ্যটাই আমরা গল্পের প্রথম দিকে দেখেছিলাম, যেখানে ফাদার জোসেফ বাইরে গিয়ে ছটফট করছিল। অন্যদিকে ভেতরে ছটফট করছিল এমা। সকলে মিলে তাকে আটকে রাখার চেষ্টা করছিল। এরই মাঝে আমার মুখ থেকে আবারও কালো লিকুইড বেরিয়ে আসে। সে অনেক দুর্বল হয়ে পড়েছে দেখে থিও বলে তাকে একটু পানি খাওয়াতে। এরই মাঝে আমার ভেতরকার শয়তান জেগে ওঠে। সে সিস্টার ক্যামেলাকে আঘাত করে এবং দৌড়ে গিয়ে ঝুলে পড়ে দেওয়ালের সাথে। ফাদার থিও তার কাছে যায় এবং কোনো মতে তাকে শান্ত করে সেখান থেকে নামিয়ে নিয়ে আসে। এখন ওই রাতে মাদার সুপিরিয়র ঘুমানোর আগে প্রে করছিল। এমন সময় দরজায় আওয়াজ হয়ে ওঠে। ভয়ানক কিছুর উপস্থিতি সেখানে টের পাওয়া যায়। এদিকে থিও ওঠে পানি পান করার জন্য। এমন সময় সে নিজের সামনে ওই ডিমনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে কিনা ফাদার থিওকে হুমকি দেয় যে সে যদি এই রিচুয়াল কন্টিনিউ করে তাহলে তার দিন ফুরিয়ে আসবে এই পৃথিবীতে। অন্যদিকে সিস্টার রোজকে দেখা যায় যে কিনা অদ্ভুতভাবেই ঘুমের মাঝে উঠে বসে আর এরপর ওয়াশরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়ায় এবং সেখানে থাকা কিছু জিনিস নিচে ফেলে ভেঙে ফেলে। যে আওয়াজ শুনে অন্য সিস্টারের ঘুম ভেঙে যায়। এরই মাঝে আমরা দেখতে পাই রোজ ভয়ানকভাবে আয়নার দিকে তাকিয়ে আছে এবং আয়না আপনা আপনি ভেঙে যাচ্ছে। যে আওয়াজ শুনে অন্য সিস্টার তার কাছে এসে তাকে স্পর্শ করতেই সে চমকে ওঠে। রোজ স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে একই সময়ে অস্বাভাবিক আওয়াজ শুনে ঘুম ভেঙে গিয়েছিল জোসেফের। দেওয়ালের ভেতর থেকে এই আওয়াজ আসছে দেখে সে ওই দেওয়ালে আঘাত করে, যার ফলে আওয়াজ বন্ধ হয়ে যায়। ওই সময় ওয়াশরুমে আওয়াজ হয়ে উঠলে সে লাইট জ্বালাতেই আয়নায় ফাটল ধরে, যা দেখে সে ভয় পেয়ে যায়। তার সামনে চলে আসে এমার এক ভয়ানক রূপ, যে কিনা আবার পরক্ষণেই গায়েব হয়ে যায়। জোসেফ এতে করে অনেক ঘাবড়ে গিয়েছিল। এরই মাঝে তার যে হাতে স্পর্শ করেছিল এমা, ওই হাতের ভেতরে অস্বাভাবিক লাগতে থাকে। মনে হচ্ছিল চামড়ার নিচ দিয়ে কিছু যেন চলাচল করছে। সে আর সহ্য করতে না পেরে তার হাতের ওই অংশে একটা ছুরি দিয়ে কাটতে থাকে। এই ঘটনায় জোসেফ এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে সে পরদিন সকালেই থিওর সাথে দেখা করে এবং তাকে বলে সে বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। থিও তাকে ভেতরে নিয়ে যায়। জোসেফ বলতে থাকে যে সে খাওয়া দাওয়া করতে পারছে না, ঘুমাতে পারছে না, কোনো কিছু নিয়ে ভাবতে পারছে না। সে থিওকে জিজ্ঞাসা করে এমা কিভাবে তার ভাইয়ের কথা জানলো, সে কেন সব জায়গায় এমার ভয়ানক রূপকে দেখছে। থিও এইখানে তাকে শান্ত করে বসায় এবং নিজের এক্সোরসিস্ট হওয়ার গল্প খুলে বলে। সে এখানকার না, অন্য দেশ থেকে এসেছে। তার একটা ছোট বোন ছিল, যে কিনা তাদের এলাকায় ছড়ানো মহামারীতে মারা গিয়েছিল। তবে সে মারা যাওয়ার কয়েক বছর পর পর্যন্ত তারা এই দুঃখ থেকে বের হতে পারেনি। এই দুঃখ তার জন্য এত বেশি কষ্টদায়ক ছিল যে সে ওই শহরেই আর থাকতে পারেনি। দেশ ছেড়ে সে এই দেশে চলে এসেছিল এবং এই বিশ্বাসের পথ বেছে নিয়েছিল।
যে কোনো দুঃখ, যে কোনো কষ্ট আমাদের জীবনে আসে আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করতে। সে জোসেফকে নিজের বিশ্বাসের উপর বিশ্বাস রাখতে বলে এবং সেটাকে ভালোভাবে বুঝতে বলে। এভাবেই তার বিশ্বাস আরও বেশি দৃঢ় হবে। তবে জোসেফের তো মনেই হচ্ছিল না যে সে এতটা স্ট্রং। তখন থিও বলে এমা একা ছিল, তাকে কোনো চার্চই সাহায্য করতে চাইছিল না। এতগুলো চার্চের মধ্যে থেকে শুধুমাত্র জোসেফ এবং মাদার সুপিরিয়রই তাকে সাহায্য করতে চেয়েছে। এর মানে সে মোটেও দুর্বল নয়, তাদের বিশ্বাস অনেক শক্তিশালী। ফাদার থিওর সাথে নিজের ভাইয়ের কথা শেয়ার করে এখানে জোসেফ কিছুটা হালকা হয়। এদিকে ওই সময় আমরা এমাকে দেখতে পাই, যে আস্তে আস্তে করে বিছানা থেকে উঠে পানি পান করার চেষ্টা করছিল। তবে সে গ্লাসটা পর্যন্ত ঠিকমতোভাবে ধরতে পারছিল না, যে কারণে তার ভীষণ রাগ হতে থাকে এবং সে গ্লাস আছাড় মেরে ভেঙে ফেলে। সে আশেপাশের জিনিসগুলোও ফেলে দেয় এবং হতাশ হয়ে নিচে বসে পড়ে। ওই সময় রুমের দরজা খুলে কেউ যেন ভেতরে প্রবেশ করে। পরক্ষণেই আমরা এমাকে ফাদার থিওর সাথে বাইরে বসা অবস্থায় দেখতে পাই। থিওই মূলত তখন গিয়ে এমাকে বাইরে নিয়ে এসেছিল। এমার অবস্থা তখন খুবই শোচনীয়। এমা যেন হাল ছেড়ে দিয়েছিল। তাই সে ফাদারকে রিকোয়েস্ট করে যে তার মায়ের জন্য লেখা শেষ চিঠিটা সে যেন তার কবরে রেখে দেয়। ফাদার থিও বলে সে নিজেই তার মায়ের কবরে গিয়ে এই চিঠি রেখে আসতে পারবে, সে নিশ্চয়ই সুস্থ হবে। তবে আমার এখন আর তা মনে হচ্ছিল না। সে থিওকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায় এবং তাকে জোর করে ওই চিঠিটা দিয়ে দেয়। থিও চিঠিটা নিজের কাছে রেখে দেয়। এখন ওই দিন ফাইনাল রিচুয়াল শুরু করার আগে সকল সিস্টারকে থিও বলে যে আজকে আমার কন্ডিশন অনেক খারাপ, আরও খারাপ হতে চলেছে, তাই তারা যদি কেউ রেস্ট নিতে চায় তাহলে এখান থেকে যেতে পারে। সেই সাথে সকলে যেন নিজেদেরকে পুরোপুরিভাবে প্রস্তুত করে তবেই এখানে আসে। ফলে সকলে এই ব্যাপারে সতর্ক হয়ে যায়, জোসেফ নিজেও। এখন রিচুয়াল শুরু করা হয়। থিও প্রেয়ার করতে শুরু করে। তখনই আমার ভেতরকার শয়তান সেখানে থাকা এক সিস্টারের নানির কণ্ঠ নকল করে এবং তাকে বলতে থাকে তাকে সাহায্য করার জন্য। ফলে ওই সিস্টার এবার দুর্বল হয়ে পড়ে। থিও তাকে বলতে থাকে আমার কথা না শুনতে। তবে সে ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে আমার দিকে এগিয়ে যাচ্ছিল। থিও তার হুঁশ ফেরাতেই সে প্রেয়ার করতে আরম্ভ করে, যার ফলে এবার ওই শয়তান রেগে যায় এবং তাকে উল্টোপাল্টা কথা বলে বিছানা সরিয়ে তাকে আঘাত করে। সেই সাথে থিওকে দেখে শয়তানি হাসি দিতে থাকে। তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছিল না। তবুও ফাদার থিও থামে না। সে প্রেয়ার চালিয়ে যায় এবং এক পর্যায়ে শান্ত হয়ে পড়ে এমা। এখন প্রেয়ারের মাঝে ব্রেক চলছিল, যে কারণে মাদার সুপিরিয়র আসে এমার কাছে তার শরীর মুছিয়ে দিতে। এখানে ওই শয়তান মাদার সুপিরিয়রকে উল্টোপাল্টা বলতে থাকে। তার মতে সে তাদের সিস্টারদের দায়িত্ব পালন করতে পারছে না, এখানে থেকে সিস্টারদের ফেইথ ধ্বংস হয়ে যাচ্ছে। তখন মাদার সুপিরিয়র উত্তরে বলে যে তার সিস্টারদের ফেইথ তার থেকেও অনেক বেশি স্ট্রং, তাই সে যেন এই ব্যাপারে চিন্তা না করে। ওই সময় ওই শয়তান তাকিয়েছিল রোজের দিকে। আমরা বুঝতে পারি রোজ তখনও পর্যন্ত এই সব কিছু নিয়ে অনেক ভয়ে ছিল। এখন সিস্টার ক্যামিলাকে এমার দিকে নজর রাখতে বলে বাকি সকলে বাইরে গিয়ে রেস্ট নিচ্ছিল। হঠাৎ করে ভেতর থেকে আওয়াজ ভেসে আসে। তারা সকলে ছুটে গিয়ে দেখতে পায় সেখানে এমা নেই। ক্যামিলাকে জিজ্ঞাসা করলে সে বলে সে বুঝতেও পারেনি এত দ্রুত ঘটনাটি ঘটেছে। এমা ছুটে এখান থেকে বেরিয়ে গিয়েছে। ফলে সকলে এমাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। মাদার সুপিরিয়র সিস্টার্সদের নিয়ে বিভিন্ন অংশে খুঁজতে থাকে। এদিকে ফাদার জোসেফ এবং থিও এক অন্ধকার করিডরে ঢুকে পড়ে, কেননা এর ভেতরেই এমাকে যেতে দেখা গিয়েছিল। তাদের সাথে সিস্টার রোজও ছিল। এদিকে বাকি সিস্টারদের সুরক্ষার কথা ভেবে মাদার সুপিরিয়র তাদেরকে নিয়ে একটা চেম্বারে চলে যায়, যাতে করে ওই শয়তান তাদের উপর কোনো রকম হামলা না করতে পারে। অন্যদিকে ফাদার থিওকে দেখা যায়। আচমকা সেখানে আওয়াজ হয়ে ওঠে। সেখানে কেউই ছিল না। হঠাৎই এক ভয়ানক কণ্ঠ তাকে ডাক দেয়। ওই শয়তান সেখানে দাঁড়িয়েছিল, যে কিনা ফাদার থিওকে বলছিল যে সে হেরে গিয়েছে। বাকি দুজনও আলাদা আলাদা হয়ে আমাকে খুঁজছিল। রোজের অনেক বেশি ভয় লাগছিল। এমন সময় জোসেফ একটা গ্রিলের পেছনে আমাকে দেখতে পায়। সে দ্রুত চিৎকার করে বাকি দুজনকে ডাকতে থাকে। এরপর ওই দরজা খুলে ভেতরে প্রবেশ করে, যেখানে এমা অজ্ঞান হয়ে পড়েছিল। সিস্টার রোজ চলে যায় থিওকে ডাকতে, আর এরপর সে এসে দেখতে পায় এমা নিঃশ্বাস নিচ্ছে না। সিস্টার থিও সেখানে আসলে জোসেফ তাকে এই ব্যাপারে জানায়। এমার পালসও পাওয়া যাচ্ছিল না। এরই মাঝে রিচুয়ালে থাকা বাকি সিস্টাররাও সেখানে চলে আসে। এমাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হয়
এবং তার পিঠে আঘাত করতেই তার মুখ থেকে একটা চেরি ফল বেরিয়ে আসে, সেই সাথে কালো লিকুইড। তারা আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, এমন সময় ফিসফিসানি আওয়াজ শোনা যায়। হঠাৎ করে আমার ভেতরকার ডিমন বলে, এমা তার। সাথে সাথে আমার চোখ সাদা হয়ে যায় এবং সে দেওয়ালের সাথে আটকে যায়। এই ভয়ানক ঘটনার আভাস মাদার সুপিরিয়রও পাচ্ছিল। তার ঘরের লাইটগুলো ফ্লিকার করতে আরম্ভ করেছিল, চারিদিক কাঁপছিল। ফাদার থিও এখানে তার প্রেয়ার আবারও শুরু করে, যাতে করে সে দ্রুত এক্সোরসিজম শেষ করতে পারে। লাইটগুলো ফ্লিকার করতে থাকে এবং চারিদিকে সবকিছু কাঁপতে থাকে। কাঁপছিল এমা নিজেও। তাকে ধরে রাখতে পারছিল না জোসেফ এবং রোজ। প্রেয়ার যত সামনের দিকে এগোচ্ছিল, এমার অবস্থা আরও খারাপ হচ্ছিল। সে দেওয়ালের সাথে হাওয়ায় ভাসতে আরম্ভ করেছিল। সে কাঁপতে কাঁপতে দেওয়ালের সাথে পুরোপুরিভাবে লেগে গিয়েছিল। তার পা ছিল সন্নিতে। এই অবস্থা দেখে থিও নিজেকে দূরে রাখতে পারে না, সে আমার কাছে চলে যায়। এদিকে মাদার সুপিরিয়রের ঘরেও ফাটল ধরতে আরম্ভ করেছিল, যেন ভয়ানক কিছু ঘটতে চলেছিল অথবা এর অবসান ঘটতে চলেছিল। আমরা দেখতে পাই ফাদার জোসেফকে, যে এবার ফাদার থিওর বইটি হাতে তুলে নিয়েছিল এবং সেখান থেকে প্রেয়ার পড়তে আরম্ভ করেছিল, তার কাছে থাকা মাইকেলের ওই লকেটটি হাতে নিয়ে। সে প্রেয়ার শুরু করতেই আমরা দেখতে পাই মাদার সুপিরিয়র সহ বাকি সিস্টাররাও প্রেয়ার করছে, যাতে করে ওই শয়তানকে বশ করা যায়। এদিকে থিওর সাথে বাকি সিস্টাররা এমাকে ধরে রাখার চেষ্টা করছিল। থিও যখন বুঝতে পারে এক্সোরসিজম শেষ হওয়ার পর্যায়ে, তখন সে কোনো মতে এমার হাতে ক্রসটি ধরিয়ে দেয় এবং সেটা এমার শরীরের সাথে চেপে দেওয়ার চেষ্টা করতে থাকে। সেটা যখনই এমার শরীরে স্পর্শ করে, তখনই তার শরীর থেকে কালো এক ধোঁয়া বেরিয়ে যায়। সবকিছু শান্ত হয়ে যায়। জোসেফের প্রেয়ারও শেষ হয়ে যায়। এমার শরীর লুটিয়ে পড়ে। পুরো একটা ঝড়ের পর সকলের অবস্থা যেন কাহিল হয়ে পড়েছিল। থিও চেষ্টা করছিল এমার জ্ঞান ফেরানোর। এমা আস্তে আস্তে চোখ মেলে। দেখা যায় তার জ্ঞান আছে, সে বেঁচে আছে। ফলে থিও অনেক খুশি হয়ে যায়। তার চোখ থেকে পানি ঝরতে থাকে। সব সিস্টাররা সেখানে চলে আসে এবং তারা সফল হয়েছে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সেই সাথে নিজের বিশ্বাসের দৃঢ়তা এবং যোগ্যতা দেখে নিজেই অবাক হয়ে গিয়েছিল ফাদার জোসেফও। আর এরই সাথে শেষ হয়ে যায় 1928 সালে ঘটা এক ভয়ঙ্কর এক্সোরসিজমের ঘটনা, যেটা অল্প বয়সী এক তরুণী এমার উপর করা হয়েছিল। এখন এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।